দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম। সাম্প্রদায়িক হামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন 2 মাসের মধ্যে। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান 1 নভেম্বর থেকে শুরুতে দেয়া হবে ঢাকার 12 কেন্দ্রে। 30 ঘন্টা পরও উদ্ধার করা যায়নি ফেরি আমানত শাহ, হামজার সাথে যোগ দিচ্ছে প্রত্যয়। দেশের 6 জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বাসস্থান ও উপাসনালয়ে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা বিধানে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দিয়েছে। গত 21 অক্টোবর সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বাসস্থান ও উপাসনালয়ে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। 1 নভেম্বর থেকে 12 থেকে 17 বছর বয়সের শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু হবে। আজ এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্কুল শিক্ষার্থীদের ফাইজার বায়োনটেকের তৈরি টিকা দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে শিক্ষার্থীদের তালিকা পাওয়ার পর নিবন্ধনের জন্য তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দেওয়া হয়েছে। শুরুতে ঢাকায় 12টি কেন্দ্রে চলবে টিকাদান। পর্যায়ক্রমে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। যে 1 তারিখ থেকে আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারবো স্কুলের ছেলে মেয়েদের, এবং সেটা আমরা ঢাকায় 12টি কেন্দ্র আমরা ঠিক করেছি, যে কেন্দ্রে শীততাপ নিয়ন্ত্রিত, এবং সেখানে আমরা স্কুলের ছেলে মেয়েদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গত 28 সেপ্টেম্বর করোনা টিকা গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আজ প্রথম দিন সকাল 9টা থেকে শুরু হয়ে এই গণটিকা কার্যক্রম চলে বিকেল 3টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে গত মাসে 75 লাখের বেশি মানুষকে করোনা টিকা দেওয়া হয়। এদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সুশৃঙ্খলভাবে টিকা কার্যক্রম চালাতে আজ রাজধানী ঢাকা সহ দেশের সব ইউনিয়ন, জেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় ডোজের করোনা টিকা দেওয়া হয়। প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও সেই কেন্দ্র থেকেই নিতে হবে। ই কমার্স প্রতিষ্ঠানগুলোকে 2 মাসের মধ্যে নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ই কমার্স প্রতিষ্ঠানগুলো এবং এর সাথে যারা সম্পৃক্ত রয়েছে আগামী 2 মাসের মধ্যে নিবন্ধন করতে বলা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই নিবন্ধন হবে। নিবন্ধন প্রক্রিয়া প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংকে ডিপোজিট রাখতে হবে, যাতে কোনো সমস্যা হলে সেই ডিপোজিট থেকে সমাধান করা যায়। এছাড়া ই কমার্স খাতে অনিয়ম বন্ধ করতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ডিজিটাল মনিটরিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাকে নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে। আমি 2 মাসের মধ্যে একটা প্রিসাইজ প্রোগ্রাম করে যারা এই জাতীয় ই কমার্সের সাথে রিলেটেড থাকবে তাদের সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকে তাদের একটা ডিপোজিট রাখতে হবে, যাতে কোনো রকমের কিছু হলে সেই ডিপোজিট থেকে আপনার সবার দেওয়া যায়। গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দায়ী উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থ আদায়ে COP26 জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জোরালো ভূমিকা দেখতে চায় টিআইবি। আগামী বছর থেকে দেশে আর কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ভার্চুয়াল অনুষ্ঠানে তারা এই আহ্বান জানায়। প্রাক শিল্পায়ন সময় থেকে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তি সই করে বিশ্বের 196টি দেশ। 6 বছর পেরোলেও সেই চুক্তি বাস্তবায়নের রূপরেখাই তৈরি হয়নি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোও পাচ্ছে না প্রতিশ্রুত ক্ষতিপূরণের অর্থ। এই বাস্তবতায় 1 নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হচ্ছে COP26 জলবায়ু সম্মেলন। বলা হচ্ছে, প্যারিস জলবায়ু সম্মেলনের পর এটাই জলবায়ু সংক্রান্ত বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর,
যা চলবে 12 নভেম্বর পর্যন্ত। এতে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জলবায়ু পরিবর্তনের জন্য এই সম্মেলনে বাংলাদেশের ভূমিকা কেমন হওয়া উচিত তার একটি অবস্থানপত্র ভার্চুয়াল মাধ্যমে তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক পর্যায়ে দূষণকারী দেশগুলো তাদের প্রতিশ্রুতি যেমন সঠিকভাবে বাস্তবায়ন করছে না, তেমনি ক্ষতিগ্রস্ত দেশগুলো দাবি আদায়ে পিছিয়ে পড়ছে। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ হিসাবে তারা বৈশ্বিকভাবে এবং তাদের নিজেদের জাতীয়ভাবে সরকারের নিজেদের উদ্যোগে অঙ্গীকার করেছে যে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ হিসাবে দিবে। সাধারণ যে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট বা উন্নয়ন সহযোগিতা আছে তার বাইরে এটাকে দিতে হয়, এর কোনো বিকল্প নাই। টিআইবির অবস্থানপত্রে দেখা যায়, দেশে 2020 সালের মধ্যে শতকরা 10 ভাগ নবায়নযোগ্য জ্বালানি করার কথা থাকলেও হয়েছে মাত্র 3.47 ভাগ। টেকসই ও নবায়নযোগ্য 36টি প্রকল্পের মধ্যে উৎপাদনে গেছে মাত্র 4টি। অন্যদিকে 19টি কয়লা ভিত্তিক প্রকল্প চলমান আছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুপারিশ সেটা হচ্ছে সরকারের কাছে যে তারা 2021 সালের পরে কোনো নতুন কয়লা ভিত্তিক জ্বালানি প্রকল্প অনুমোদন করবেন না, অর্থায়ন করবেন না। এই ধরনের একটা অঙ্গীকার জাতীয়ভাবে করা উচিত এবং আন্তর্জাতিকভাবে সেটি করা উচিত বলে আমরা মনে করি। তিনি বলেন, দেশে নবায়নযোগ্য উৎস থেকে প্রায় 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে সুযোগ রয়েছে তার জন্য দ্রুত রূপরেখা তৈরি করতে হবে। দূষণকারী নয়, বরং ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করারও আহ্বান জানান তিনি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। 30 ঘন্টা পরও উদ্ধার হয়নি মানিকগঞ্জের পাটুরে উল্টে যাওয়া গাড়ি বোঝাই ফেরি আমানত শাহ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করে গেলেও আরেক জাহাজ প্রত্যয় এসে পৌঁছেনি। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে উদ্ধার কাজ শুরু করে হামজা। দুপুর পর্যন্ত আরও 2টি ডুবে যাওয়া ট্রাক তোলে উদ্ধারকারী জাহাজটি। কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিটও। ফেরিতে আটকে থাকা যানবাহনগুলো উদ্ধারে কাজ চললেও কবে নাগাদ ফেরিটি উদ্ধার করা যাবে সে বিষয়ে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এদিকে ফেরির বাইরেও রয়েছে কয়েকটি যানবাহন, সেগুলো উদ্ধারেও অভিযান চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে মানিকগঞ্জের জেলা প্রশাসক জানান, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি নৌপরিবহন মন্ত্রণালয়ের যে কমিটি সেটিতে অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আর জেলা প্রশাসনের কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 4 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। দুটি কমিটি কাজে আজকে শুরু হবে। বুধবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়ায় 5 নম্বর ফেরিঘাটে বেশ কয়েকটি যানবাহন সহ উল্টে যায় রোরো ফেরি আমানত শাহ। দীপ্ত বার্তা কক্ষ। ফেরি উদ্ধার কাজের সবশেষ তথ্য জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল হক। জাহিদুল, উদ্ধার কার্যক্রমের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর কোনো যানবাহন উদ্ধার করা গেছে কিনা জানাবেন। এর থেকে আর প্রথমেই যে বিষয়টি জানাতে চাই, আমার পেছনে যে অবস্থানটি আছে এটি হচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা। এই মুহূর্তে কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা একটি কাভার্ড ভ্যান কিন্তু ক্যারিং করার চেষ্টা করছেন। BRWT এর যে সংযুক্ত যে উদ্ধার ছোট ছোট করা জাহাজগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু হামজা এই ক্যারিংটি ধরতে পেরেছে এবং সেটি কিন্তু ফেরির বাইরে ভাসমান কারখানার সাথে যে শনাক্ত করা ছিল সেই একটি কাভার্ড ভ্যান। এই কাভার্ড ভ্যানটি কিন্তু এই মুহূর্তে হামজা উদ্ধারের চেষ্টা চলছে এবং এটি দিয়ে আজকের দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানে কিন্তু 6টি যানবাহনের উদ্ধার অভিযান হবে। মূলত আজকে 6টি যানবাহন উদ্ধার করা হয়েছে এবং গতকাল 4টি যানবাহন উদ্ধার করা হয়েছে। এই মোট 10টি যানবাহনের উদ্ধারের তথ্য আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং সেই সাথে জানিয়ে রাখি যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে 7 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কিন্তু প্রধান সুলতান আব্দুল হামিদ কিছুক্ষণ আগে কিন্তু এই ঘাট এলাকা পরিদর্শন করেছেন। যদিও তিনি আমাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেননি, তবে তিনি তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে আসলে মূলত জানা যাবে যে কি কারণে ফেরিটি ডুবেছিল। তবে উদ্ধার অভিযান এখনো হামজা চালিয়ে যাচ্ছে। প্রত্যয় এখন পর্যন্ত এই অভিযানে সংযুক্ত হতে পারেনি, কখন নাগাদ সংযুক্ত হবে সেটিও এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করে কেউ বলেনি। তবে হামজার মাধ্যমে যেভাবে যানবাহনগুলো উদ্ধার হচ্ছে সেটা যদি আজকে রাত অবধি করা যায় তবে বাকি যানবাহনগুলো উদ্ধার শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে কতক্ষণ নাগাদ এই উদ্ধার অভিযান চলবে সেটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে আলো বন্দোবস্ত করেও কিন্তু উদ্ধার অভিযান গতকালও চলেছে। আমরা জানতে পেরেছি যে আজকেও সেই ধরনের উদ্ধার অভিযান চলবে। তো উদ্ধার
উদ্ধারের পরে আসলে যানবাহনগুলো একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা আমরা জানতে পারিনি বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে প্রত্যয় যদি এখানে যুক্ত হয় তখন কিন্তু এই ফেরিটি উদ্ধারের বিষয়ে একটি সমন্বয়ের পরিকল্পনা করে যে ফেরিটি কিভাবে উদ্ধার করা যায় সে বিষয়ে আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাটের সবশেষ পরিস্থিতি। ইফতেখার। জাহিদুল, আপনাকে ধন্যবাদ। এবারে KY স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে যুদ্ধ সময়ের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ করার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আজ দুপুরে চট্টগ্রামের উত্তর কাঠটলিতে লিংক রোডের পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের স্থান পরিদর্শন শেষে সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলায় জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনার দাবি জানান সাবেক মন্ত্রী শাহজাহান খান। রাঙ্গামাটির কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্যকে হত্যার ঘটনায় সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে এই তথ্য জানান রাঙ্গামাটি জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান। তিনি জানান ইউপি সদস্য প্রার্থী সজিবুর রহমানকে হত্যার বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়। পরে কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় কমিশন। ইউনিয়নটিতে অন্যান্য পদে নির্বাচন পূর্ব নির্ধারিত ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। টি-20 বিশ্বকাপে আজ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় গ্রুপ 1-এর ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দু দলই। সুপার 12-এর প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের জয়টা ছিল 5 উইকেটে। সংযুক্ত আরব আমিরাতে এক এক ম্যাচে উইকেটের আচরণ হচ্ছে এক এক রকম, তাই আগে ভাগে নয়, ম্যাচের গতি প্রকৃতি দেখে ব্যাটিং অর্ডার সাজাতে হচ্ছে প্রত্যেক দলের কোচকে। অজি কোচকেও তাই লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং অর্ডার নিয়ে নতুন করে ভাবতে হতে পারে। বিশেষ করে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে ধরা হচ্ছে তুরুপের তাস হিসেবে। টপ অর্ডার ব্যর্থ হলে তিনি খেলবেন মিডল অর্ডারের শুরুতে, আর তা না হলে নামতে হতে পারে নিচের দিকে। আমিরাতে পা রাখার পর থেকে টানা ৮ ম্যাচে অপরাজিত আছে শ্রীলঙ্কা। তরুণ দলটি তাই এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে ১৭১ রান তাড়া করেও ৫ উইকেটের সহজ জয়ে লঙ্কান ব্যাটাররা জানান দিয়েছেন নিজেদের ফর্মের কথা। মিচেল স্টার্ক, হ্যাজেলউড, জাম্পাদের নিয়ে তাই খুব বেশি দুশ্চিন্তা নেই লঙ্কানদের মনে। অবশ্য টপ অর্ডারের ব্যাটারদের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা আছে লঙ্কান টিম ম্যানেজমেন্টের। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আসন্ন ইউপি নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 7 জন। সকালে রায়পুরার চরাঞ্চল পাড়াতলি ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো কাচারিকান্দি এলাকার সাদিব মিয়া এবং হিরণ মিয়া। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে দুই গ্রুপের লোকজন ট্যাঁটা ও আগ্নেয়াস্ত্র সহ সংঘর্ষে জড়ায়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাবনার ঈশ্বরদী থেকে ছেড়ে আসা আন্তনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের সাথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে রড বোঝে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর রেল ক্রসিংয়ের আইল্যান্ড ভেঙে রেল লাইনের পাশে বিকল হয়ে পড়ে। এই সময় ঢালারচর এক্সপ্রেস নামের ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেল ক্রসিং মোড়ে পৌঁছলে ওই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত হয়নি। পরে ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানা বন্ধের প্রতিবাদ ও শ্রম আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ওপেক্স গ্রুপ অ্যান্ড সিনহা গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে চারসারের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন তারা। এই সময় 3 দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অবস্থান কর্মসূচি শেষ করে শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করে তারা। দিনাজপুরে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন এর অর্থায়নে বুধবার নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়, যার আওতায় বাংলাদেশের উত্তরাঞ্চলের 2টি শহর রংপুর এবং দিনাজপুরকে পুষ্টি সমৃদ্ধ শহর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের একসাথে কাজ করার কথা। 4 বছরের এই প্রকল্পের মাধ্যমে সাধারণের পুষ্টি এবং স্বাস্থ্য নিশ্চিত করা হবে। প্রকল্পের পক্ষে কার্যক্রম উপস্থাপন করেন মুশফিকুল আলম তালুকদার এবং সিনজেন্টা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ফরহাদ জামিল। পরে নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেম প্রকল্পের কর্মকর্তার সাথে দিনাজপুর পৌরসভার মেয়রের এই বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের বাজারে এলো সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন আইফোন 13 সিরিজের 4টি ফোন বিক্রি করবে গ্যাজেট অ্যান্ড গিয়ার। ফোনটি কিনতে বিনা সুদে 24 মাসের কিস্তি সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে গ্যাজেট অ্যান্ড গিয়ারের আউটলেটে আইফোন 13 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এজেন্টদের পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। সম্প্রতি সারা দেশ থেকে নির্বাচিত স্টার এজেন্টদের আর্থিক খাতে ব্যবসা পরিচালনার ঝুঁকি নিরসনে সতর্কতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে জেলা শহরগুলোতে কর্মশালার আয়োজন করা হয়। পাশাপাশি এজেন্টদের জীবনমান উন্নয়নেও নানা পদক্ষেপ নিয়েছে বিকাশ। তাদের জীবন বীমা, স্বাস্থ্য বীমা, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি সহ নানা উদ্যোগ নিয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। বিশ্বকে বাঁচাতে চলতি শতাব্দীর মাঝামাঝি নাগাদ নেট শূন্য কার্বন নির্গমন লক্ষ্য ঘোষণা করার আহ্বান প্রত্যাখ্যান করেছে ভারত। বুধবার এক প্রতিবেদনে কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গ্লাসগোতে আগামী সপ্তাহের জলবায়ু সম্মেলনে কার্বন নিরপেক্ষ হওয়ার পরিকল্পনা ঘোষণার জন্য চাপের মধ্যে রয়েছে বিশ্বের 3য় বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ ভারত। তারা মনে করে নেট শূন্য ঘোষণা করা জলবায়ু সংকটের সমাধান নয়। বৈশ্বিক তাপমাত্রার বিপজ্জনক বৃদ্ধি এড়াতে নেট শূন্যে পৌঁছানোর আগে বিশ্বের জন্য কার্বন নির্গমন কমানোর একটি পথ তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। ভারতের ত্রিপুরা রাজ্যে মুসলিম বিরোধী সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত 4 দিনে রাজ্যটিতে 10টিরও বেশি ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। পানিসাগরে মঙ্গলবার রাতে মসজিদ, মুসলিমদের অনেকগুলো বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। তবে পুলিশের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন ভুয়া পরিচয়ধারী ত্রিপুরা নিয়ে ভুয়া ছবি ও ভিডিও ছড়াচ্ছে। এদিকে টি-20 বিশ্বকাপের খেলায় পাকিস্তানের জয়ে উল্লাস করায় ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম শিক্ষার্থীদের আটক করেছে পুলিশ। বুধবার উত্তরপ্রদেশ থেকে কাশ্মীরের বাসিন্দা 3 প্রকৌশল পড়ুয়া শিক্ষার্থীকে আটক করে দেশদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। পাঞ্জাবে কাশ্মীরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। রাজস্থানে এক শিক্ষিকাকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়েছে। আর কাশ্মীরের 2টি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে বুধবার 8,557 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 4,73,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে আগামী কয়েক সপ্তাহের মধ্যে শিশু ও কিশোর কিশোরীদের উপর মডার্নের টিকা দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টেফান ব্যানসেল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের সাথে হওয়া আলোচনার ভিত্তিতে তিনি জানান, শিগগিরই 12 থেকে 17 বছর বয়সীদের উপর এই টিকা ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে FDA। এদিকে যুক্তরাজ্যে নিজেদের টিকা ব্যবহারের অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রের
ওষুধ প্রতিষ্ঠান নোভাভ্যাক্স। সম্প্রতি এই টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষায় করোনার বিরুদ্ধে শতকরা 96.4% কার্যকারিতার প্রমাণ পাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি। যাচ্ছে খেলার খবরে। কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করেছে বার্সেলোনা। বুধবার রায়ো ভায়াকানোর বিপক্ষে লা লিগায় 1-0 গোলে হারের পর ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা এই সিদ্ধান্তের কথা জানান। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট goal.com জানিয়েছে, এরই মধ্যে বার্সা তাদের কিংবদন্তি খেলোয়াড় জাভি হার্নান্দেজকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। এমনকি বর্তমানে কাতারের ক্লাব আল সাদের হেড কোচ হিসেবে দায়িত্বে থাকা জাভিকে বার্সায় আনতে এক্সিট ক্লজ হিসেবে যে অর্থ দিতে হবে তা প্রদানেও আপত্তি নেই কাতালান ক্লাবটির। স্প্যানিশ লা লিগায় আজ আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 11টায় সেল্টা ভিগোর বিপক্ষে খেলবে রিয়াল সোসিয়েদাদ। শিরোপার দৌড়ে টিকে থাকতে ভিগোকে হারানোর বিকল্প নেই সোসিয়েদাদের সামনে। 21 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে সোসিয়েদাদ। দিনের অন্য ম্যাচে রাত 1:30টায় অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ লেভান্তে। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা তুলনামূলক দুর্বল দল লেভান্তের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না অ্যাটলেটিকো। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাম্প্রদায়িক হামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন 2 মাসের মধ্যে। স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান 1 নভেম্বর থেকে শুরুতে দেয়া হবে ঢাকার 12 কেন্দ্রে। 30 ঘন্টা পরও উদ্ধার করা যায়নি ফেরি আমানত শাহ, হামজার সাথে যোগ দিচ্ছে প্রত্যয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptnews।